সপ্তাহের প্রথম কর্মদিবস আজ সকাল থেকেই রাজধানীতে টানা বৃষ্টি হচ্ছে। ঘন মেঘে ঢাকা আকাশের সঙ্গে ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাত 12টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত মাত্র 6 ঘন্টায় 76 মিলিমিটার এবং 24 ঘন্টায় মোট 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও তীব্র হয়েছে। রোববার সকালে বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়া সহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। এদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পানিতে তলিয়ে গেছে, যান চলাচলে বিঘ্ন ঘটছে। সবসময় ডুবে যায়, ঠিক আছে। আর ওই যে কষাবাড়ি যে ট্রেন, মেন ট্রেন, এটাও ঘুরে গেছে। পানি নামার কোনো ভাব নাই, হয়তো বৃষ্টি কমলে 1-2 দিন পরে আস্তে আস্তে পানি নামবো। যে বৃষ্টিটা আজকে হয়েছে প্রায় 8-9 ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে, যার কারণে এই এলাকায় যত পানি যাবে, যাওয়ার কোনো লাইন নেই। যে যাদের লাইন যাইতো এগুলো পর্যন্ত আজকে ডুবে গেছে। এবং লাইনগুলি যদি আমার মনে হয় যদি আরো পরিষ্কার থাকতো, পরিচ্ছন্ন থাকতো, তাহলে মনে হয় পানিগুলি আরো দ্রুত চলে যেত এবং এই পানিটা মানে জলাবদ্ধ হতো না। কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। টানটান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধে মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। তবে দ্বিতীয়ার্ধে অ্যান্ডোয়ের গোলের সমতায় ফেরায় সুইসরা। 72 মিনিটে ফাউলের অভিনয় করে সুইজারল্যান্ডের অ্যাম্বলো লাল কার্ড দেখলেও নির্ধারিত ও অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। অবশেষে 112 মিনিটে আলভারেজের জাদুকরি বাঁকানো শটে 2-1 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ইনজুরি টাইমের শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের গোল জয় সুনিশ্চিত করে। ফিফার নতুন নিয়মে ড্রয়ের আলাদা কোয়াড্রেন্টে থাকায় এবারে প্রথম র্যাঙ্কিংয়ে শীর্ষ 4 দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী 15 জুলাই মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর সেমির দ্বিতীয় ম্যাচে আগামী 16 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের 7 জেলায় সৃষ্ট বন্যায় 44 জনের মৃত্যু হয়েছে এবং 39 জন আহত হয়েছেন। এতে 58টি উপজেলায় প্রায় 2.5 লাখের বেশি পরিবার পানিবন্দী এবং 10 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের জন্য খোলা 1131টি আশ্রয় কেন্দ্রে 44,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। সরকারিভাবে 2,650 মেট্রিক টন চাল ও 1,45 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি। ফলে দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতি উন্নতি হতে পারে। অন্যদিকে পানি বৃদ্ধি পাওয়ায় ফেনী, সিলেট ও তিস্তা অববাহিকা সহ 10টি জেলায় স্বল্পমেয়াদী নতুন বন্যার শঙ্কা রয়েছে। একটি নদী শুধু মানচিত্রের নীল রেখা নয়, একটি নদী মানে সভ্যতার ধারক, মানুষের জীবিকার অবলম্বন, ফসলের সবুজ এবং একটি জনপদের অস্তিত্ব। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের প্রশ্ন এখন আর এর উৎস নিয়ে নয়। প্রশ্ন, তিস্তা নদীতে পানি কোথায়? বছরের অধিকাংশ সময়ে শুকনো তিস্তার বুকে ধুধু বালুচর, আর বর্ষায় ভয়াবহ বন্যা। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি এখন নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর আলোচনা এসেছে। একই সঙ্গে চীনের তিস্তা মহাপরিকল্পনাও যোগ করেছে নতুন ভূ রাজনৈতিক মাত্রা। বিস্তারিত প্রতিবেদনে। বর্ষা শুরু হলেই বদলে যায় তিস্তা নদীর রূপ। কখনো ফুলে ফেপে ওঠা স্রোত, আবার কখনো হঠাৎ ভাঙনে বিলীন হয়ে যায় বসতভিটা, ফসলি জমি ও জীবিকার শেষ সম্বল। প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তিতে ক্লান্ত তিস্তা তীরের মানুষ। তাদের দাবি, স্থায়ী নদী শাসন ছাড়া এই দুর্ভোগের শেষ হবে না। ওটি আসলে মনে করেন যে 4 বছর, আবার এখানে এলাম বলে 1 বছর বেশি হয়। নদী আমাদের ভাঙচুর হয়, মনে হয় এই পাশে থেকে ওই পাশে যাই, বাড়ি ঘর মনে হয় টানাটানি করতে করতে আমরা মনে হয় আর টানাটানি করার ইচ্ছে হয় না। নদী খুঁড়িয়ে ভরপুর করে বাঁধি দেওয়া দিলে আমার জমি হয়ে যাবে, কলিমিলি খাওয়ার পামো চড়িয়ে। অনেক কষ্ট করছি, 12-14 বার বাড়ি ভাঙিয়ে
খুব কষ্টতে আসলাম। ওই তিন ডিপোর থেকে আসার পরে আবার এদের ডিপ ছেড়ে এলাম, চার ভাঙা দেওয়া হয়েছে। পানি উঠলে তো আগে অসুবিধা হয়, গরু বাছুর নিয়ে মনে করেন যে খুব বিস্কাউট, মনে করেন যে এখানে থাকা যায় না। শুধু সাধারণ মানুষ নন, নদী পাড়ে কাজ করা বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরাও প্রত্যক্ষ করছেন এই দুর্ভোগ। প্রতি বছরই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের অনেক সদস্য। এই যে এখনকার অবস্থাটা খুবই করুণ বর্তমান। এই যে 2 মাস, এই 2 মাসে যে নদীটা ভাঙবে, যে বাড়িগুলো ভাঙবে, তারা একে হতদরিদ্র। তারার অবস্থা একমাত্র পথ যে মহাপরিকল্পনাটা আছে এইটা বাস্তবায়িত হওয়া। নদী ভাঙনের প্রভাব পড়ছে শিশুদের জীবনেও। চরাঞ্চলের শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে। বর্ষা আর বৃষ্টির সময় তাদের আতঙ্ক আরও বেড়ে যায়। নদী পাড়ে স্কুল যাই, এজন্য আমাদের যাতায়াত করতে আমাদের খুব কষ্ট হয়, তাই আমরা কিছু ব্যবস্থা চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা একটি গতিশীল নদী। উজানের ঢলে যেমন পানি বাড়ে, তেমনি পানি কমার সময়ও ভাঙন দেখা দেয়। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি প্রতিরোধমূলক কাজ চলমান রয়েছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সময়ও ভাঙে, আবার পানিটা যখন নেমে যায় তখনও কিন্তু তিস্তা নদী ভাঙে। এখানে স্যান্ডি সয়েল হওয়ার কারণে ভাঙনের প্রবণতাটা অনেক বেশি। তো আমরা সার্বিকভাবে আপনারা জানেন যে তিস্তা নদীতে গত 2 অর্থ বছরে আমার রংপুর জেলায় প্রায় 8 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। আর এছাড়াও ভাঙন প্রবণ প্রায় 17 কিলোমিটার অংশের জন্য আমরা নতুন প্রস্তাবনা দিয়েছি। তো এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন হলে অনেক অংশে নদীর ভাঙন রোধ করা সম্ভব হবে। রংপুর জেলা প্রশাসন জানিয়েছে, যেখানে ভাঙন দেখা দিয়েছে সেখানে জিওব্যাগ ফেলা হয়েছে। প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে। একটা ভাঙন দেখা দিয়েছে, সেখানে আমরা ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ড ওখানে 200টা জিওব্যাগ পাঠিয়েছে। যদি চাহিদা থাকে তাহলে আরও জিওব্যাগ ওখানে যাবে। তিস্তার পানি কমলেও নদীপাড়ের মানুষের আতঙ্ক এখনও কাটেনি। প্রতি বছরের মতো এবারও জুন থেকে অক্টোবর পর্যন্ত অনিশ্চয়তা আর ভাঙনের ভয় নিয়ে দিন কাটছে হাজারো পরিবারের। তাদের একটাই দাবি, অস্থায়ী নয়, তিস্তা নদীর স্থায়ী মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন। চ্যানেল এস নিউজ ডেস্ক। দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক ও ফলাফল ফাঁস নাটকের পর অবশেষে আজ দুপুর 12টায় 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যৌথ সংবাদ সম্মেলন করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপরই অনলাইনে ফলাফল উন্মুক্ত করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী এই বছর মোট ৭৯,246 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্যালেন্ট পুলে নির্বাচিত হয়েছে ৩২,৯৬৫ জন শিক্ষার্থী। বাকি ৪৬,২৮১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে রোল, জেলা ও উপজেলা দিয়ে মার্কশিট দেখতে পাবে। এছাড়া যে কোনো মোবাইল থেকে SMS পাঠিয়েও ফলাফল জানা যাবে। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ বিকাল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজা শেষে মরদেহ সংসদের নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে। এর আগে আজ ভোর 4টা 19 মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 94 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1931 সালে পঞ্চগড়ে জন্মগ্রহণকারী এই প্রখ্যাত আইনজ্ঞ ও রাজনীতিবিদ 2001 থেকে 2009 সাল পর্যন্ত 8ম জাতীয় সংসদের স্পিকার এবং 2002 সালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টারি পাশ করা এই প্রখ্যাত রাজনৈতিক মৃত্যুকালে স্ত্রী, 1 কন্যা ও 2 পুত্র রেখে গেছেন। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়, বরং দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম প্রতিষ্ঠান, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার বিকেলে 2026 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রযুক্তি নির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ, গবেষণা, উদ্ভাবন ও দেশপ্রেমী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এই উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আনাম, বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান M শামসুল আলম লিটন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম এবং
সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আশরাফুল হক চৌধুরী সহ শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক আর্জেন্টিনা সমর্থক আকাশি সাদা জার্সি পরে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতেই এই আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন 2026 সালের বিশ্বকাপেও আর্জেন্টিনা দারুণ পারফরমেন্স করে শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে থাকবে। তারা সকল ফুটবল প্রেমীকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ উপভোগ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 13 জুলাই দক্ষিণবঙ্গে আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। শনিবার বিকেলে ডাসার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যর নিজ বাসভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, বিএনপি নেতাকর্মীদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, পাশাপাশি দলকে শক্তিশালী করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার সহ অন্যান্যরা। টাঙ্গাইলের নাগরপুরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর লেগ পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নাগরপুর সরকারি কলেজ মাঠে নাগরপুর উপজেলা বনাম দেলদুয়ার উপজেলার খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাবলু। টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত এই নাগরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় খেলায় উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রবিউল আউয়াল লাবলু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হাসান, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা জুথি। খেলায় নাগরপুর উপজেলা 1-0 গোলে দেলদুয়ার উপজেলাকে পরাজিত করে। 24 জুলাই আগস্টের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে পূর্ণাঙ্গ রূপ দিলেও এখন আর সেসব নারী শিক্ষার্থীদের মাঠে কিংবা কোথাও দেখা যায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক রয়েছেন তাদেরকে দেশে ফেরানোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছিল। সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে, ফলে যত দ্রুত সম্ভব তাদের বিচার কার্য সম্পূর্ণ করা হবে। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম, পিপিএম সহ অনেকেই। মাদক, জুয়া ও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার বিকেলে নান্দাইল পৌর বিএনপির আয়োজনে সমর্থ জাহান মহিলা ডিগ্রি কলেজ মাঠে পৌর বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন। এ সময় পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান মুনিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ জেলার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সহ অনেকেই। চট্টগ্রাম বাঁশখালীর কালীপুর ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী। শনিবার বিকেলে তিনি দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে 8টি গ্যাস কূপ খননের কর্মসূচি হাতে নিয়েছেন। এসব কাজ সম্পূর্ণ হলে পর্যায়ক্রমে দেশের মানুষের ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। শনিবার বিকেলে সাভারের ঐতিহ্যবাহী পানপাড়া লোকনাথ মন্দিরে ঘাটলা নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের আমলে ঢাকা 2 আসনে মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না। এ সময় অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।